হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এএমটি অ্যানিমে স্কোয়াডে দ্য রং ওয়ে টু ইউজ হিলিং ম্যাজিকের সপ্তম এবং অষ্টম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সপ্তম এপিসোডটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে ষষ্ঠ এপিসোডটি শেষ হয়েছিল। এপিসোডের শুরুতে আমরা ওসাতোর সেই ভিশনটি দেখতে পাই। ভিশনটি এমন ছিল যে ডেভিলদের সাথে লিঙ্গার সাম্রাজ্যের সেই যুদ্ধে লিঙ্গার সাম্রাজ্য পরাজিত হয়। সেখানে সুজুনে আর কাজুকির মৃত্যু হয়। এই ভিশনের শেষের দিকে আমরা সেই ব্ল্যাক নাইটকে দেখতে পাই। ওসাতো এই ভিশনটি দেখে খুবই ঘাবড়ে যায়। এরপর সেই বাজারের মধ্যে সেই মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু সে সেই মেয়েটিকে বাজারের মধ্যে কোথাও খুঁজে পায় না। এরপর ওসাতো সেই মেয়েটির ব্যাপারে একটি সৈনিককে জিজ্ঞাসা করে, কিন্তু সেই সৈনিকটি বলে যে সে সেই মেয়েটিকে কোথাও দেখতে পায়নি। মেয়েটিকে কোথাও খুঁজে না পেয়ে ওসাতো সেখানে আনমনে চিৎকার করতে থাকে। এমন সময় ক্যাপ্টেন রোজ ওসাতোর পিছনে আসে আর ওসাতোকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার জন্য বকাঝকা করে। এরপর ক্যাপ্টেন রোজ ওসাতোকে ডেভিলদের আক্রমণের ব্যাপারটি বল। ক্যাপ্টেন রোজের কথা শুনে ওসাতো অনেক অবাক হয়ে যায়, কারণ ক্যাপ্টেন রোজ একাই একটি বিরাট পুলকে ভেঙে ফেলেছিল। সেই ব্যাপারটি ক্যাপ্টেন রোজকে বলায় ক্যাপ্টেন রোজ রেগে তার মাথা চেপে ধরে আর ওসাতো ব্যথায় চিৎকার করতে। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা রোজ আর ওসাতোকে একসাথে হাঁটতে দেখি। সেখানে হাঁটতে হাঁটতে ওসাতো ক্যাপ্টেন রোজকে প্রশ্ন করে যে সে বিস্ট কিং এর ব্যাপারে কি জানে। আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, বিস্ট কিং বলা হয় ওসাতোর সাথে একটু আগে দেখা হয়েছে যে মেয়েটির, সেই মেয়েটির প্রজাতিকে। এখানে রোজ ওসাতোকে বিস্ট কিং সম্পর্কে অনেক কিছু বলে। এখানে আমরা জানতে পারি কিছু কিছু বিস্ট কিং আছে যারা কিনা ম্যাজিক ইউজ করতে জানে। এর পরের দৃশ্যে ওসাতো ক্যাপ্টেন রোজকে প্রশ্ন করে যে এমন কি কোনো বিস্ট কিং আছে যারা কিনা ফিউচার কিংবা ইলিউশন তৈরি করতে পারে। তার এই প্রশ্নে রোজ খানিকটা অবাক হয় আর বলে যে এক ধরনের বিস্ট কিং আছে যারা কিনা ফিউচার দেখতে পায়, এদেরকে অর্কাল অফ টাইম বলা হয়, কিন্তু এরা খুবই কম পাওয়া যায়। এরপর রোজ ওসাতোকে প্রশ্ন করে যে কিছু হয়েছে কিনা, কিন্তু ওসাতো রোজকে কিছু বলে না। এরপর রোজ ওসাতোকে জানায় যে সে রাজপ্রাসাদে যায়, তাই ওসাতো একাই যেন রেস্কিউ টিমের ওখানে চলে যায়। ওসাতো তার কথায় রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা রোজকে রাজ দরবারে দেখতে পাই। সেখানে রোজ রাজাকে সমস্ত ঘটনাগুলো জানায়। রাজা তাকে জিজ্ঞাসা করে যে ডেভিলরা তাদের রাজ্যে আক্রমণ করতে কতদিন সময় নেবে। এরপর রাজা ক্যাপ্টেন সিগলিস আর অন্যান্যদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। এরপর রাজা সুজুনে আর কাজুকিকে ডেকে পাঠায়। এর পরের দৃশ্যে আমরা সুজুনে আর কাজুকিকে দেখতে পাই। তারা দুইজনেই এই ব্যাপারটি নিয়ে কথা বলতে থাকে যে এত রাতে কেন রাজা তাদেরকে ডেকে পাঠিয়েছে। এখানে দুইজনই আন্দাজ করতে পারে যে রাজা কেন তাদেরকে ডেকে পাঠিয়েছে। তারা বিভিন্ন ব্যাপারে কথা বলতে বলতে রাজদরবারের সামনে উপস্থিত হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ওসাতোকে দেখতে পাই। সে বিছানায় শুয়ে শুয়ে বিভিন্ন ব্যাপারে চিন্তা করতে থাকে। এমন সময় সে বাইরে কিছু লাইট দেখতে পায়। সে সেগুলো দেখার জন্য যখন জানালার কাছে যায় তখন সে নিচে কাজুকিকে দেখতে পায়। এর পরের দৃশ্যে আমরা কাজুকি আর ওসাতোকে বাইরে দেখতে পাই। সেখানে তারা বিভিন্ন ব্যাপারে কথা বলে। এখানে আমরা কাজুকির কথায় বুঝতে পারি সে কিছুটা কনফিউজড। সে এখনো বুঝতে পারছে না যে তার যুদ্ধে যাওয়া উচিত কিনা। সেই ব্যাপারগুলো নিয়ে ওসাতোর সাথে কথা বলে। এখানে ওসাতো কাজুকিকে অনেক মোটিভেটেড করে। ওসাতোর কথা শুনে কাজুকি অনেক মোটিভেটেড হয় আর সে সিদ্ধান্ত নেয় এবার যুদ্ধে সে তার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করবে লড়াই করার জন্য। তার এই কথা শুনে ওসাতো অনেক খুশি হয়। তারপর দুইজন দুইজনকে শুভকামনা জানিয়ে সেখান থেকে কাজুকি চলে যায় আর ওসাতো ভাবে যে তার এখন ঘুমাতে যাওয়া উচিত। সে যেতেই নিবে এমন সময় শিজুনে তাকে পিছন থেকে ডাকে আর একটু আগে ওসাতোর দেওয়া মোটিভেশনাল স্পিচের জন্য ওসাতোকে রাগাতে থাকে। তো যাই হোক, এরপর ওসাতো বিভিন্ন ব্যাপারে কথা বলে শিজুনেকে পাঠিয়ে দেয়। এরপর আমরা এর পরের দিন রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই, যেখানে রাজা সমস্ত রাজ্যবাসীর সামনে যুদ্ধের এলান দেয়। তার এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু রাজা সবাইকে আশ্বাস দেয় যে এইবার যুদ্ধে তারাই জিত। তার এই কথা শুনে রাজ্যবাসী কিছুটা সাহস সঞ্চয় করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা কাজুকিকে দেখতে পাই। সে প্রিন্সেস সিলিয়ার কাছে বিদায় নেওয়ার জন্য যায়। এখানে প্রিন্সেস সিলিয়া অনেক দুঃখী থাকে, কিন্তু তবুও সে কাজুকিকে বিদায় জানাতে বাধ্য হয় আর কাজুকিকে রিকোয়েস্ট করে সে যেন তার খেয়াল রাখে। কাজুকিও তাকে প্রমিস করে যে সে তার খেয়াল রাখে। এরপর আবার দৃশ্য পরিবর্তন হয় আর আমরা হেলগার বোনকে দেখতে পাই। সে ব্লুরিনের সাথে খেলতে থাকে। এমন সময় হেলগা সেখানে আসে আর ওসাতোর সাথে কথা বলে। এখানে আমরা জানতে পারি হেলগার বোন আগে কখনো যুদ্ধে যায়নি। সে ওসাতোর মতো এইবার প্রথম যুদ্ধে যাচ্ছে। এখানে আমরা হেলগাকে এই ব্যাপারটি নিয়ে কিছুটা চিন্তিত দেখতে পাই। তো যাই হোক, এরপর আবার দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ওসাতোকে ক্যাপ্টেন রোজের রুমে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন রোজ ওসাতোকে যুদ্ধের ব্যাপারে বিভিন্ন কথা বলে। এখানে রোজ ওসাতোকে জানায় যে যুদ্ধের শুরুর দিকে রোজ ওসাতো, হেলগা আর তার বোন মিলে আহত ব্যক্তিদের চিকিৎসা করবে। এরপর যখন যোদ্ধারা বেশি আহত হতে থাকবে তখন ওসাতো আর রোজ ব্যাটল ফিল্ডে যাবে আর সেখানে গিয়েই তাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করবে। এরপর রোজ ওসাতোকে একটি বক্স দেয়। ওসাতো জানতে চায় যে এই বক্সে কি আছে। এর উত্তরে রোজ ওসাতোকে সেই বক্সটি খুলে দেখতে বলে। এখানে আমরা দেখতে পাই এই বক্সের মধ্যে আসলে ওসাতোর ইউনিফর্ম ছিল। সে এই ইউনিফর্মটি পরে। এই ইউনিফর্মটি দেখতে একদম ক্যাপ্টেন রোজের ইউনিফর্মের মতো। এখানে ক্যাপ্টেন রোজ তাকে অনেকগুলো অ্যাডভাইস দেয়।
এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইসটি হলো সে অন্যকে সাহায্য করতে গিয়ে যেন নিজের জীবনের ঝুঁকি না নেয়। অর্থাৎ দেখা গেলো ওসাতো কাউকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেল। ওসাতো ক্যাপ্টেন রোজকে আশ্বাস দেয় যে সে অন্যদেরকে বাঁচাবে, সাথে সাথে নিজেরও খেয়াল রাখে। তার এই কথায় ক্যাপ্টেন রোজ অনেক খুশি হয়। আর এখানেই সপ্তম এপিসোডটি শেষ হয়ে যায়। অষ্টম এপিসোডের শুরুতে আমরা ওসাতোদের দেখতে পাই তারা সবাই যুদ্ধের ময়দানে রওনা দিয়েছিল। পথিমধ্যে ওসাতো ক্যাপ্টেন রোজকে প্রশ্ন করে যে ডেভিলরা দেখতে কেমন। তার এই প্রশ্নে রোজ বলে ডেভিলরা দেখতে ডেমি হিউম্যানের মতো, অর্থাৎ তারা দেখতে একদম মানুষের মতোই, কিন্তু তাদের মাথায় দুইটা শিং থাকে আর তারা মানুষদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। এরপর ওসাতো রোজকে বলে এর মানে হলো ডেভিলরা সব দিক থেকে মানুষদের থেকে অনেক বেশি বেটার। তার এই কথায় ক্যাপ্টেন রোজও সম্মতি জানায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা গতবার যুদ্ধের কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন রোজ, সিগলিস আর অন্যান্য সদস্যরা রাজদরবারে উপস্থিত হয়েছিল। এখানে আমরা জানতে পারি যে ডেভিলরা কিছুদিন যাবৎ লিঙ্গার সাম্রাজ্যের সীমানায় আনাগোনা করছে। রাজা আর অন্যান্য ক্যাপ্টেনরা এই ব্যাপারটি নিয়ে শঙ্কা অনুভব করে। তাই রাজা ক্যাপ্টেন সিগলিস আর ক্যাপ্টেন রোজকে এই ব্যাপারটি নিয়ে সতর্ক থাকতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ক্যাপ্টেন রোজ আর ক্যাপ্টেন সিগলিসকে রাজদরবারের বাইরে দেখতে পাই। তারা দুইজন এই ব্যাপারটি নিয়ে কথা বলছিল যে কেন ডেভিলরা হঠাৎ করে তাদের রাজ্যের সীমানায় আনাগোনা করছে। এখানে ক্যাপ্টেন সিগলিস রোজকে বলে যে তারও কি মনে হচ্ছে যে ডেভিলরা তাদের রাজ্যে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তার এই কথায় ক্যাপ্টেন রোজও কিছুটা সম্মতি জানায়। এরপর তারা দুইজন কথাবার্তা শেষে দুই দিকে চলে যায়। এরপর রোজ মনে মনে এই ব্যাপারটি নিয়ে চিন্তা করতে থাকে। এমন সময় একটি মেয়ে আসে আর রোজের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রোজ তার কোনো কথা না শুনে তার মতো চিন্তা করতে থাকে। কিন্তু সেই মেয়েটিও অনবরত কথা বলতে থাকায় ক্যাপ্টেন রোজ তাকে মাথার মধ্যে খুবই জোরে একটা বাড়ি দেয় আর বলে তাকে ডিস্টার্ব না করতে। কিন্তু সেই মেয়েটি আবারও কথা বলতে থাকে। এখানে তার কথায় আমরা বুঝতে পারি যে এই মেয়েটি এতক্ষণ যাবৎ রাজদরবারের বাইরে আড়ি পেতে ভেতরের কথা শুনছিল। তাই ক্যাপ্টেন রোজ আবারও তার মাথায় জোরে একটা বাড়ি মারে আর বলে আর কখনো যেন এভাবে আড়ি পেতে কথা না শুনে। তারপর সেই মেয়েটি আবারও ক্যাপ্টেন রোজের সাথে বিভিন্ন ব্যাপারে কথা বলতে বলতে রেস্কিউ টিমের সেখানে আসে। কিন্তু এখানে আমরা রেস্কিউ টিমের সেই আগের মেম্বারদেরকে দেখতে পাই না। এখানে আমরা কিছু সৈনিককে ট্রেনিং করতে দেখতে পাই। ক্যাপ্টেন রোজ সেখানে আসে আর বলে যে আজকে দুপুরের ট্রেনিং ক্যাপ্টেন রোজ নিজে তাদেরকে করাবে। ক্যাপ্টেন রোজের এই কথা শুনে তারা সবাই সেই মেয়েটির উপর চিৎকার করতে থাকে। এখানে আমরা জানতে পারি এই মেয়েটি হলো এখানকার ডেপুটি কমান্ডার। সবাই সেই মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে সে ক্যাপ্টেন রোজকে কি এমন বলেছে যার কারণে ক্যাপ্টেন রোজ দুপুরে তাদেরকে ট্রেনিং করাবে। সেই মেয়েটি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে ক্যাপ্টেন রোজকে এমন কিছুই বলেনি, কিন্তু তারা কেউ তার কথা শুনতে চায় না। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা রাজপ্রাসাদে রাজা আর ক্যাপ্টেন রোজকে কথা বলতে শুনি। সেখানে রাজা ক্যাপ্টেন রোজকে জঙ্গলে গিয়ে ডেভিলদের এই ব্যাপারটি তদন্ত করতে বলে আর বলে সন্দেহজনক কিছু লাগলে সে যেন অ্যাকশন নেয়। রোজও তার কথায় রাজি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ক্যাপ্টেন রোজ আর তার টিমের অন্যান্য মেম্বারদেরকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন রোজ তার টিমের অন্যান্য মেম্বারদেরকে তাদের নতুন মিশনের কথা বলে আর এও বলে যে এইবার মিশনে ক্যাপ্টেন রোজ তাদের সাথে যাবে। এই কথা শুনে তার টিমের মেম্বাররা অনেক এক্সাইটেড হয়ে যায়। এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই যেখানে ক্যাপ্টেন রোজ ও তার টিমের অন্যান্য মেম্বাররা জঙ্গলের মধ্যে ডেভিলদের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল। সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও তারা তেমন কিছু খুঁজে পায় না। তাই তারা সিদ্ধান্ত নেয় এরপর দিন জঙ্গলের পশ্চিম পাশে তারা খোঁজ করবে। এই কথা শুনে তার টিমের অন্যান্য মেম্বাররা বলে যে জঙ্গলের পশ্চিম পাশটা অনেক ডেঞ্জারাস, সেখানে যাওয়া কি তাদের ঠিক হবে? তাদের এই কথার উত্তরে সেই ডেপুটি কমান্ডার বলে যে তারা কাল সকালেই জঙ্গলের পশ্চিম পাশে যাও। তারপর সে সবাইকে আজকে রাতের জন্য বিশ্রাম করতে বলে। ক্যাপ্টেন রোজও তাকে বিশ্রাম করতে বলে আর বলে যে সে সবাইকে পাহারা দিবে। এর পরের দৃশ্যে আমরা ক্যাপ্টেন রোজকে পাহারা দিতে দেখি। এমন সময় সে হঠাৎ করে সেই মেয়েটিকে বলে যে সে এখনো ঘুমায়নি কেন। এখানে সে ক্যাপ্টেন রোজকে জিজ্ঞাসা করে যে তার মধ্যে তো তেমন কোনো গুণ নেই, তাহলে কেন ক্যাপ্টেন রোজ তাকে ডেপুটি কমান্ডার বানিয়েছে। সে নিজের ব্যাপারে আরো অনেক কিছু বলতে থাকে। ক্যাপ্টেন রোজ তাকে বলে যে সে যোগ্য ছিল, তাই ক্যাপ্টেন রোজ তাকে ডেপুটি কমান্ডার বানিয়েছে আর ভবিষ্যতে এই টিমের কমান্ডারও ক্যাপ্টেন রোজ তাকেই নির্বাচন করবে। সে ক্যাপ্টেন রোজের কথায় কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু ক্যাপ্টেন রোজ তাকে বুঝিয়ে বলে। এরপর তাকে এই ব্যাপারটি নিয়ে বেশি চিন্তা করতে মানা করে ক্যাপ্টেন রোজ বিশ্রাম নিতে চলে যায়। এরপর আমরা টিমের অন্যান্য মেম্বারদেরকে সেখানে দেখতে পাই যারা এতক্ষণ লুকিয়ে লুকিয়ে ক্যাপ্টেন রোজ আর ডেপুটি কমান্ডারের কথা শুনছিল। ক্যাপ্টেন রোজ সেখান থেকে যাওয়ার পর তারা সবাই ডেপুটি কমান্ডারকে বলে যে তারা সম্পূর্ণভাবে ডেপুটি কমান্ডারকে বিশ্বাস করে আর তারা তার প্রত্যেকটি আদেশ মেনে চলবে। তাদের এই কথা শুনে ডেপুটি কমান্ডার অনেকটা ইমোশনাল হয়ে যায়। তো যাই হোক, এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এর পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই যেখানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ক্যাপ্টেন রোজের টিমটি জঙ্গলের পশ্চিম পাশে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় একদল ডেভিল অনেকগুলো জঙ্গলি শূকরকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় সেই দলের লিডার হঠাৎ করে রোজদেরকে নোটিস করে ফেলে, তাই বাধ্য হয়ে রোজদেরকে তাদের সামনে আসতে হয়। এখানে রোজ সেই ডেভিলদের দলের লিডারকে বলে যে তারা যদি এখান থেকে চলে যায় তাহলে তারা কোনো রকমের যুদ্ধ করবে না, কিন্তু সেই ডেভিল
ডেভিলদের দলের লিডারটি বলে যেহেতু রোজরা তাদেরকে দেখে ফেলেছে তাই তারা এখন রোজদেরকে জীবিত রাখতে পারবে না। তাদের দুইজনের এই কথায় তাদের মধ্যে ব্যাটল শুরু হয়ে যায়। সেখানে রোজ সেই ডেপুটি কমান্ডারকে তার টিমের দায়িত্ব দিয়ে দেয় আর নিজেই সেই ডেভিল লিডারের সাথে ফাইট করতে চলে যায়। তাই রোজের বাকি টিমের মেম্বাররা ডেভিলদের উপরে আক্রমণ করে দেয়। এখানে আমরা দেখতে পাই সেই ডেভিল লিডারটির কাছে আসলে উইন্ড আর্মারের পাওয়ার আছে। সে প্রথমে তার উইন্ড আর্মার দিয়ে রোজের উপর হামলা করে, কিন্তু রোজ তার হামলা ডজ করে দেয়। কিন্তু তারপরেও রোজের পা খানিকটা কেটে যায়, কিন্তু রোজও লাগাতার তার উপরে হামলা করতে থাকে। তাই সেই ডেভিল লিডারটি ডজ করতে অনেক প্রবলেম হয়। তাই সে জঙ্গলের মাঝে লুকিয়ে লুকিয়ে রোজের উপরে হামলা করতে থাকে, কিন্তু রোজ তার উপর বড় বড় গাছ ছুঁড়ে মারতে থাকে, যার কারণে তার ডজ করতে আর অনেক প্রবলেম হয়। এমন সময় রোজ একটি বড় গাছ নিয়ে এসে তার উপর ছুঁড়ে মারে, কিন্তু সে তার উইন্ড আর্মার দিয়ে কোন রকমে বেঁচে যায়। এরপর সে রোজের উপরে একটি অ্যাটাক করে, যার কারণে রোজ সেখানে ট্র্যাপ হয়ে যায়। আর সে মনে মনে ভাবে রোজ হয়তো এখন মারা যাবে, কিন্তু রোজ তার সেই ট্র্যাপ থেকে বের হয়ে আসে। কিন্তু এখানে সেই ডেভিল লিডারটি রোজের হিলিং ম্যাজিক দেখে অনেক অবাক হয়ে যায়। তাই সে এখন সিরিয়াসলি রোজের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। এরপর সে রোজকে তার নাম বলে। এখানে আমরা জানতে পারি তার নাম হলো নেরু আর্জেন্স। এরপর রোজও তাকে নিজের নাম বলে। এরপর সে একটি তলোয়ার বের আর বলে যে এখন সে রোজের সাথে সিরিয়াস ভাবে লড়াই করবে। এই কথা বলার পর তারা দুইজনই একে অপরের উপর অ্যাটাক করে দেয়। আর এখানে অষ্টম এপিসোডটি শেষ হয়ে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।